আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ম্যানেজ করে মুক্ত হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজিজ ভাই। ২১-এর রাতে মুক্ত হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। আমি অ্যাডভোকেট হুমায়রা নূরকে দিয়ে শুরু করতে চাই। আজকে গণমাধ্যমের একটি গণমাধ্যম ঢাকার তারা একটি নিউজ করেছে, খবর করেছে। আমি সেই খবরের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় হত্যাসহ বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতার হওয়া অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ৬৪টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ দলটির ১,৪৫৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছিলেন। সোমবার পর্যন্ত তাদের মধ্যে ১,১০০ জন জামিনে মুক্ত হয়েছেন। অভিযোগ রয়েছে তারা কারা কর্তৃপক্ষ ও থানা পুলিশকে ম্যানেজ করে জেল থেকে মুক্ত হচ্ছেন। তাদের কেউ কেউ বাসাবাড়িতে থাকলেও বেশিরভাগই পলাতক অবস্থায় আছেন। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন তারা গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে এ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের ৯টি মামলা হয়েছে, তবে অধিকাংশ মামলায় বাদীর সঙ্গে সমঝোতা করে শেষ করেছি। সম্প্রতি এক আওয়ামী লীগ নেতার কারামুক্তির বিষয়ে মধ্যস্থতাকারী যুব মহিলা লীগ নেত্রী সোনিয়া আজাদ অকপটে বলেন, এখন সবাই জানে কে কিভাবে বের হচ্ছেন। আমার স্বামীর বিষয়টা হ্যান্ডেল করেছি বলে আমি জানি কিভাবে কি করতে হয়। সিএমপির সহকারী পুলিশ কমিশনার বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন গ্রেফতার করা হচ্ছে, তেমনি আদালতের নির্দেশে তারা কারামুক্তও হচ্ছেন। তবে যারা জামিনে রয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের নজরদারিতে রেখেছেন। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনি আইনের বিষয়গুলি জানেন ভালো, আপনি বলতে পারবেন আসলে কিভাবে এটি হয়, ম্যানেজ করে করা হচ্ছে, এটি কি আসলে ঠিক? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি, যেটা দিয়ে আসলে ক্রিমিনাল অফেন্সগুলো আসলে হ্যান্ডেল করা হয়, এছাড়াও সিভিল অফেন্সেসের জন্য তো আলাদা আইন আছে, কিন্তু গ্রেফতারের ক্ষেত্রে যেই আওয়ামী লীগ নেতারা যেই মামলাগুলোতে গ্রেফতার হয়েছেন, মোটা দাগে যদি আমি ধরি বেশিরভাগই ফৌজদারি মামলা এবং সবচেয়ে গুরুতর অপরাধের মামলা। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, ফৌজদারি অপরাধ তো দুই ধরনের, বেইলেবল অ্যান্ড নন বেইলেবল অফেন্স। যেটা বেইলেবল অফেন্স সেইটার ক্ষেত্রে আপনি জামিন পাওয়া একজন অভিযুক্তর এটা আইনগত অধিকার। কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল, কোনো অপরাধী কিন্তু একটা অপরাধের অভিযোগও আমি এই পর্যন্ত আমার নলেজে নাই যেটা আসলে কোনোটাই বেইলেবল অফেন্স। তো যখন 496-এর আন্ডারে আপনি বেইলেবল অফেন্সে আপনি বেইল পাবেন না, তখন আপনি সেকশন 497-এর রিলাই করে ওরা যেটা করে যে নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে এটা আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। আবার যদি লোয়ার কোর্ট তার ইনহেরেন্ট পাওয়ার ইউজ করে বেইল না দেয়, তখন হাইকোর্টে গিয়ে এইভাবে বেইল নেয়ার চেষ্টা করে। এখন সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে আদালত বেইল দিবে কি দিবে না, ওইটা বললাম, ওই যে ইনহেরেন্ট পাওয়ার অন্তর্নিহিত ক্ষমতা, ওইটা নিয়ে যদি আমি এখন কোশ্চেন করি, তাহলে এখন আমাকে বলবে তুমি তো কন্টেম্পট অফ কোর্ট করেছো। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এত গুরুতর অপরাধ, যেই অপরাধগুলোর সাথে সামাজিক কাঠামো, একটা দেশের মানুষের ভবিষ্যৎ, সব কিছু এবং অতীত বর্তমান সব কিছু রিলেটেড, এবং এরা এত সন্ত্রাস তৈরি করেছে, এই পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে এত বাজেভাবে ভঙ্গুর করে তুলেছে, সেটা অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি হোক। একটা সময় ভয়ে আমরা মুখ খুলতে পারতাম না। ছাত্র জনতারা যদি জানের ভয় না করে রাস্তায় নেমে এসে এদের এই যে ত্রাসের শৃঙ্খল ভেঙে না দিত, আদতে কিন্তু এটা কেউই ভাঙতে পারতো না। তো এত বড় ত্রাস সৃষ্টিকারী যারা, তাদেরকে আদালত ঠিক কোন কনসিডারেশনে, ঠিক কিভাবে, কোন অন্তর্নিহিত অনুধাবনের ভিতর থেকে তারা এদেরকে আসলে বেইল দিয়ে দেন, এইটা আমার আসলে আমার ছোট মনে বোঝার ক্যাপাসিটিটা নাই। কেন বলছি, একটি উল্লেখ করেছি যে আসলে কিভাবে তারা বের হচ্ছে, সেটি ওই গণমাধ্যমের খবরে তারা কেউ বলছে যে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা বিষয়টা জানি, আবার কেউ বলছে সমঝোতা করে করেছি। জি, এখন ওই জায়গাটা আসছে। এখন
আপনি ডিউ প্রসেসটা আমি আপনাকে জাস্ট বললাম, এটা যেটা প্রসেস দেখাতে হয় সেটা। আর আদতে এক একটা মামলা এক একজনের নামে, এই যে আমরা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নানান অভিযোগ শুনেছি যে মামলা বাণিজ্য এবং মামলা বাণিজ্য মোটা দাগে কারা করেছে সবাই জানে। এনসিপির জন্ম বা তার আগ থেকে এনসিপির কেউ কিন্তু আওয়ামী লীগের নামে কোনো মামলা করে নাই, কারো নামেই কোনো মামলা করে নাই। আমরা কিন্তু এই মামলাগুলো করতে যাই না। আমরা আইসিটি ট্রাইব্যুনালে যারা ভুক্তভোগী তারা কিছু মামলা করেছে, সেই মামলায় আমি নিজে এনসিপির আইনসেলের সহসম্পাদক হিসেবে তাদেরকে সহযোগিতা করেছি। এর বাইরে আমরা কিন্তু মিথ্যাভাবে কাউকে অভিযুক্ত করে মামলা থেকে নাম কাটানো এবং পরবর্তীতে সেই মামলার প্রসিডিংসের মধ্যে তাদেরকে হয়রানি না করা, লিগ্যাল প্রোটেকশন দেয়া, পুলিশি প্রোটেকশন দেয়া, কোথায় আশ্রয় নিবে, কিভাবে এলাকায় আসলে রিস্টাবলিশ হবে, এগুলোর কোনো দায়িত্ব কোনো অবস্থাতেই এনসিপি নেয় নাই। নিয়েছে কারা? যারা বাণিজ্যটা করেছে তারা। এবং এরা তারাই যারা একেবারে, আপনি যদি শুরু থেকে শুরু করেন, এলাকার নেতৃবৃন্দ যাদের ক্ষমতা আছে 24-এর থেকে এখন নির্বাচনের আগ পর্যন্ত আপনারা এন্টায়ার মিডিয়া খুঁজলে বলবে যে কি একটা বয়ান তৈরি করার চেষ্টা, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, বলবে যে কি ক্ষমতায় নাকি ছাত্র জনতারা ছিল, কিন্তু আসলে তো ক্ষমতায় তারা ছিল না। ক্ষমতায় তারাই ছিল যারা এলাকায় আধিপত্য বিস্তার করেছে, যারা চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে তুলেছে, এলাকায় এই ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দিয়েছে, তাদের জামিনের ব্যবস্থা করেছে। আপনার মনে আছে শুরু হয়েছিল সাবির হোসেন চৌধুরীকে দিয়ে, অথচ এই ধরনের বড় বড় হত্যাকাণ্ড, যত অপরাধ 24-এর গণ অভ্যুত্থানে এত বড় অপরাধ, সেই অপরাধের সবচেয়ে বড় ফান্ডিং কিন্তু এই জায়গা থেকে আসছে। শুরু হয়েছিল ওই যে 600 জনের উপরে মানুষকে যে ওই যে সেফ এক্সিট দেওয়া হইলো ওইখান থেকে। তারা কিভাবে পালিয়ে গেল, এবং এখন বিদেশে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তারা বলছে যে তারা ঠিক কিন্তু 5 তারিখে বা তার আগে সবাই পালিয়ে যায় নাই, তারা ধাপে ধাপে বিভিন্ন সময় পালিয়ে গেছে। এই সময় তাদেরকে পালিয়ে যেতে আইন শৃঙ্খলা বাহিনী বা মোটা দেখে আমি যদি আরও বেশি ক্ষমতাবান আইন শৃঙ্খলা বাহিনীর দিকে ইঙ্গিত করি, আমার মনে হয় না খুব একটা অন্যায় হবে, কারণ তাদের সহযোগিতা ছাড়া এইভাবে করে বিনা পাসপোর্টে, বিনা লাইসেন্সে, বিনা প্রোটেকশনে বর্ডার ক্রস করে চলে যাওয়া পসিবলই না। আবার যারা ধরা পড়ছে বা ধরা পড়ে বের হয়ে যাচ্ছে, সেইটা পুরো there is an entire syndicate working for it. Even the lawyers, the judges, all are involved in this system. Even কারা কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা, সবাই এই সিস্টেমের সাথে এই সুবিধাভোগী। আপনি বিচার কার্য, আমাদের তো স্পষ্ট প্রস্তাব আছে, আমরা আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে একেবারে 100% বিলুপ্ত করে দেন, এটা তো বলি নাই, কখনো বলেছি? আমরা বলেছি যারা অপরাধের সাথে সংযুক্ত আপনারা তাদের বিচার করেন, তারা যদি তাদের অপরাধের দায় স্বীকার করে নিয়ে সাজা ভোগ করে তারপরে সমাজে তাদেরকে রিইনস্টেট করবেন। কিন্তু একটা মানুষকে কি আপনি এই পর্যন্ত দেখেছেন যে তারা অপরাধ স্বীকার করেছে? এই যে আদালত থেকে জামিন পাওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত কি? সে বলবে যে আমি অপরাধ করেছে, অপরাধ আর করবো না, আমি কোনো রকম আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করব না। তাহলে এই যে 1100 জন জামিনে মুক্তি পেয়ে গেছেন, তাহলে কিভাবে হচ্ছে? ম্যানেজ করা মানে কি? এই যে এই সিন্ডিকেট এবং বিশেষ মহলের সুদৃষ্টি, তাদের সাথে লেনদেন, এই সিস্টেমের মধ্যে দিয়েই তারা বের হয়ে আসতেছে। আপনি দেখেন এই যে সেলিনা হায়াত আইভি, উনি বের হয়েছেন, বের হয়ে উনি মেয়র ইলেকশন করার আগ্রহ প্রকাশ করেছেন। ঠিক সামনে স্থানীয় সরকার নির্বাচন। বর্তমান সরকার যদি এই জামিনের ক্ষেত্রে কোনো রকম কোনো সহায়তা না করে থাকে, তাহলে কি আইভি মতো মানুষ, যিনি প্রকাশ্যে গণ অভ্যুত্থানের সময় নির্দেশনা দিয়েছেন যে কিভাবে ছাত্র জনতাকে প্রতিহত করতে হবে, খুন করতে হবে, তাকে জামিনে মুক্ত করার পিছনে গ্রাউন্ড কি, লজিক কি, আমি জানতে চাই। এবং সে বের হয়ে কারো আশ্রয় প্রশ্রয় ছাড়া বলতে পারে যে আমি লোকাল ইলেকশন করব? এটা হয়? অবশ্যই এই সরকারের ইন্ধন আছে, এবং আওয়ামী লীগের প্রতি সরকারের যেই মানে অনেক মায়া, সেটা তো পদে পদে ওনাদের বিভিন্ন নেতাকর্মীদের বয়ানেই স্পষ্ট হচ্ছে। আপনি দেখেন ঠাকুরগাঁয়ে একজন নেতা গতদিন
ছাড়া পেয়ে গিয়েছে। চট্টগ্রামে তো অহরহ এখন মনে হয় যে বিএনপির চেয়েও আওয়ামী লীগের নেতারা শক্তিশালী। আপনি ঢাকার আশপাশের যে অঞ্চলগুলো, আপনি ওই অঞ্চলগুলোতে খোঁজ নিয়ে দেখেন, দলে দলে হাজার হাজার শয়ে শয়ে একেবারে অনুষ্ঠান করে আওয়ামী লীগ নেতারা বিএনপিতে যোগদান করছে। আমি একেবারে এলাকা ধরে 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 আপনাকে ডেট ধরে ধরে বলতে পারবো যে একেবারে অনুষ্ঠান করে গলায় মালা পরিয়ে আওয়ামী লীগ নেতাদেরকে বিএনপিতে যোগদান করানো হচ্ছে। এটার কারণ কি? কোনো সুবিধা ছাড়া, কোনো রকম কোনো লেনদেন ছাড়া তারা এইভাবে করে মামলা থেকে নাম খারিজ করাচ্ছে। তারা এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিচার ব্যবস্থার কোনো রকমভাবেই স্বাধীন না। এই যে আমরা রাজনীতিটা করতে আসলাম, এইটার পিছনে মূল কারণ হচ্ছে যে এই সমাজের সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে কাঠামোগত যেই পরিবর্তন প্রয়োজন সেইটা নিশ্চিত করা। আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন এত বেশি করাপ্টেড, প্রত্যেকটা সেক্টর এত বেশি ভুলের মধ্যে পর্যবেসিত। এই সমস্যাগুলোর জন্য আপনি সুনির্দিষ্টভাবে রেগুলেশনস যদি না করেন, আইন পরিবর্তন না করেন, সাংবিধানিক পরিবর্তন যদি না আনেন, এই যে দেখেন আমরা যে এই যে আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন হবে, তারপরের দিন উনি শপথ পড়বেন, কিন্তু রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটা তো খুবই সীমিত। এখন দুটো কাজ ছাড়া বাকি সব কিছুর জন্য ওনাকে প্রধানমন্ত্রীর সাথে বিদ্যমান আইন অনুযায়ী ওনাকে পরামর্শ করতে হবে। অথচ আমরা কিন্তু প্রস্তাবনা করেছিলাম যে উনি মানবাধিকার কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেকগুলো জায়গায় নিয়োগের ক্ষেত্রে উনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, এরকম ক্ষমতা যেন ওনাকে দেওয়া হয়। এই জায়গাগুলো যদি সমাধান হইতো তাইলে রাষ্ট্রে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ক্রিয়েট হইতো। এবং আপনি দেখেন দুদকের চেয়ারম্যান বানানো হয়েছে এমন একজন ব্যক্তিকে যিনি আপাদ মস্তক, আমি তো আইনজীবী, একই সেক্টরে আমি মোল্লা, সব দলের ভাই বোনেরাই ওখানেই আমার জানাজাটা হয়তো পড়ার সুযোগ হইলে আমার জানাজায় আসবেন, সবাই জানে উনি কত দুর্নীতিতে নিমজ্জিত আদাম হাইকোর্ট জানে। এবং উনি অবসরপ্রাপ্ত হয়েছেন। খুদ বিএনপির আইনজীবীরাই ফেসবুকে মানে ভীষণ ভীষণ সমালোচনা করছেন যে কি করে ওনাকে দুদকের চেয়ারম্যান বানানো হলো, যিনি নিজেই এত দুর্নীতিগ্রস্ত, যে যার পা থেকে মাথা পর্যন্ত সে নিজেই ডুবে আছে, সে আরেকজনকে কিভাবে সেই সমস্যা থেকে উত্তরণ করবে? অনেকগুলো প্রশ্ন আপনি রেখেছেন, আপনার কাছে উত্তর জানতে চাচ্ছিলাম, আপনি উল্টো প্রশ্ন রেখেছেন অনেকগুলো। আমি আপনার কাছে আবারও আসবো, আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, হুমায়রা নূর অনেকগুলো প্রশ্ন তুলেছেন, আপনি নিশ্চয়ই সেই প্রশ্নগুলো শুনেছেন। আসলে কিভাবে কি হচ্ছে? দেখেন, প্রথম কথা হলো জামিন অধিকার। আমাদের চোখে প্রশ্ন একটাই, ধরেন হুমায়রা নূর বলেছে আইবি রহমান। আইবি রহমান আমার এক ভাইয়ের, ছোট ভাইয়ের ক্লাসমেট। সে রাশিয়ার লেখাপড়া করেছে, ডাক্তারি। সে তো সন্ত্রাসের বিরুদ্ধে সারা জীবন ফাইট করছে নারায়ণগঞ্জে। বলেন, যখন একটা ক্লিন লোক নিয়ে একটা আওয়ামী লীগ করবে, তখন তার ভিতরে হত্যা মামলা হয়ে গেল। এটা কেউ বিশ্বাসযোগ্য? সে বেল পাবে না, কোর্ট কোনো পায় নাই, এক্সাম্পল পায় নাই। ধরেন এমপি হয়েছে সাকিব আল হাসান, সে বিদেশে পড়ে আছে, সে এমপি হয়েছে, সে ফ্যাসিবাদের দোষর, বলেন আপত্তি নাই, কিন্তু সে হত্যা মামলায় আসামি হয় কি করে বলেন? এই যে ধরেন অ্যাটর্নি জেনারেল ছিল, অ্যাটর্নি জেনারেল ছেলে ছিল, আইনমন্ত্রী ছিল, তারপরে করেন সাবের হোসেন চৌধুরী, তারপরে ধরেন আনিসুল হক, তারপরে ধরেন এই যে কি দরবেশ মালিক, আরে শেয়ার মার্কেটে স্ক্যাম করছিল, এরা সব খুনের আসামি। ধরেন এই যে শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি, তার হাজব্যান্ড ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সে মারা গেছে, সে এখন জামিনে চাইছে। হ্যাঁ, আপনি বলেন দীপুমণি খুন করছে, চুরি করছে, তার বিচার করেন না কেন? তাকে ট্রাইব্যুনালে ঢুকাইছেন কেন? আমার পরিষ্কার এই জন্য প্রশ্ন ওঠে। অনেক লোক দেশে নাই, বিদেশে নাই, খুনের স্পটে নাই, তাকে মামলা দিয়েছেন, কোর্ট কি করে তাকে আটকায় রাখবে? এখন বলেন যে ম্যানেজ করা, আমার সাথে ক্রস করবেন না। না না না, ঠিক আছে, আপনি বলেন, পরে বলুন। মেয়ে ক্রস করেন না। আমার বক্তব্য হচ্ছে যে ফ্যাসিবাদের দোষর বলতে কি? আওয়ামী লীগ করলেই, সমর্থন করলেই ফ্যাসিবাদের দোষর? সে তো ফৌজদারি অপরাধ করতে হবে। অপরাধ যদি কোর্ট প্রমাণ না পায়, এখন যদি সে ম্যানেজ করে এবং ম্যানেজ হয়, কেউ ম্যানেজ হয়, আর কোর্ট পর্যন্ত যদি ম্যানেজ হয়, আমার কথা হলো এটা পুলিশ পর্যন্ত ধরেন যখন চার্জশিট দুর্বল করে দিছে, অর্থাৎ যে মামলা করেছে সে উড্ড করে ফেলছে মামলা, অথবা সে আপোষ করে ফেলছে, টাকা কড়ি
তার মানে ম্যানেজ করা যায়, হওয়াও যায়। ম্যানেজ হওয়া যায়, করাও যায়, কিন্তু কোর্ট পর্যন্ত যখন বলে তখন তো আমিই বলবো যে না, কোর্টে যদি প্রাইমেসি থাকে কেসের, ফৌজদারি অপরাধ থাকে, হত্যা মামলা থাকে, হত্যা মামলা তো জামিন হবে না, তাকে ট্রাইব্যুনালে ঢুকায় দেন। ট্রাইব্যুনালে গেলে তার বেল হচ্ছে না। যেমন দীপুমণি, তার স্বামী মারা গেছে, প্যারোলে মুক্তি চাইছে, এখন তো প্যারোলে মুক্তি চাইছে, এখন তো মুক্তি পাচ্ছে না, সে মুক্তি পাচ্ছে না, এখনো পায় নাই। তো তার স্বামী তো ব্যারিস্টার এবং সে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, মারা গেছে, সে তার রাইট, প্যারোলে মুক্তি চাওয়া তার অধিকার এবং তার মুক্তি পাওয়া উচিত। আওয়ামী লীগের আমলে হ্যান্ডকাপ পরে লয়ে গেছে না প্যারোলে মুক্তি দিয়ে, এগুলো খুব বিশদগার হয়েছে না, এখন তো তাই হবে। দীপুমণির স্বামীকে যদি দেখতে প্যারোলে মুক্তি দেওয়া না হয়, আমি তো মনে করব যে এটা নিয়েও মানুষ সিজি করবে, এটাকেও ভালো চোখে দেখবে না। আমার কথা হচ্ছে আওয়ামী লীগের যদি যারা সত্যিকার অর্থে খুন রাজধানী করে থাকে, তাদের ফৌজদারি অপরাধে বিচার করেন। যত আওয়ামী লীগ যা করেছে 3 বছরে 3টে নির্বাচনে, 17 বছরে, যারা সন্ত্রাসে, খুন, রাহাজানি, ফৌজদারি অপরাধে যুক্ত, তাদের তো বিচার সবাই চায়। এখন ধরেন আমাদের সাংবাদিক কয়েকজন গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে ঢুকাই দিয়েছে, আমি জানি এরা দুর্নীতি করছে, কেউ তারা বিচার করেন, দুর্নীতির বিচার করেন, দুর্নীতি বিচার করে আটকানো যাবে না, ট্রাইব্যুনালে ঢুকাই দিতেছে, খুনের মামলা দিয়ে দিতেছে। কেন? এইটা যখন করে, ধরেন আমার নামে, আমি কথা বলতেছি, আমার নামে, হুমায়ুনের নামে খুনের মামলা দিল, কেউ বিশ্বাস করবে? বিচার আপনি করতে পারেন, জেল দিতে পারেন, ফাঁসি দিতে পারবেন, বিশ্বাস তো কাউকে করাতে পারবেন না। আমার কথা হলো বিচার বিশ্বাসযোগ্য হতে হবে, বিশ্বাসযোগ্য। এখন সাবের হোসেন মামলা থাল চুরি করছে, ঘটি চুরি করছে, এখন তার ভিতরে তার একটা মামলায় 1 কোটি থেকে 6টা খুনের মামলায় জামিন পেয়ে গেছে। হ্যাঁ, তো এখন সাবের হোসেন কোথায় খুন করলো? প্রমাণ হয়েছে আজ পর্যন্ত? কেউ মুখে প্রমাণ করতে পারছেন? কিন্তু এটা ঠিক যে একটা মামলা লোয়ার কোর্টে একটি মামলার থেকে জামিন হয়ে গেছে, তার 6টা হত্যা মামলার। এটা কি করে সম্ভব? তার মানে হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এটার অর্থ হচ্ছে এই দেশে এই কারণে বিচার বিভাগের উপরে আস্থার সংকট হয়ে গেছে, আস্থার সংকট। আর দুর্নীতি যেমন বলছে, দুর্নীতি, চাঁদাবাজির কথা বলছে, এই এখানে বসে আছি, এই কারণ বাজারে তো 1 কোটি থেকে 1.5 কোটি টাকা দৈনিক চাঁদাবাজি হয়। এখানের এমপিকে বলেন, আপনার যাত্রাবাড়ির সবচেয়ে বড় মার্কেট আড়ত, ওটার চাঁদাবাজি, ওটার এমপিকে জামাত। আমার ধরেন এই যে বনশ্রীর শেষ মাথায় যে কুই বাজার, সেটা, তারপরে ওই যে বাড্ডা, এই 2টা হোলসেল মার্কেট, কে? এনসিপির নাহিদ। তো এরা তো দায়িত্বে, তো এখানে চাঁদাবাজির দায়িত্ব কার? তারা ঠেকে না কেন? চিৎকার করে না কেন? চাঁদাবাজির বিরুদ্ধে চিৎকার করে না কেন? বলছে, কথা বলছে, কয় জুলাই সনদ, জুলাই সনদ ভর্তা করে খাবে? মানুষ ভাত পায় না, জুলাই সনদ ভর্তা করে খাবে? এখন ধরেন এই যে মক্তব, মাদ্রাসার সমানে ধর্ষণ, রেপ, বলাৎকার হচ্ছে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে পর্যন্ত সমকামিতা হচ্ছে, বলাৎকার, কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নাই, কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই। এগুলো জায়েজ। তো সমাজটা যাচ্ছে কোথায়? এখন ধরেন কোনো কি জুলাই সনদ, হাইকোর্টে একটা রায় হয়েছিল, সেই রায়টা যখন আপিল হলো, তখন বলা হলো যে হাইকোর্টের রায় মানে না, এই সংস্কার বন্ধ করে দিল। কিন্তু রায়ে যে আপিল করলো, আপিল কিন্তু বিএনপির কেউ করে নেই, বিএনপির শিশির মনিরও অ্যাডভোকেট ছিল, বুঝতে পারছেন? তো এখন এই আপিল সুপ্রিম কোর্টে আপিল খারিজ করে দিল, দিয়ে আপিলের সুপ্রিম কোর্টে যে রায় দিল, যেটা হার্ড, যেগুলি 7-এর ক, 7-এর খ, 134 ধারা বোধ হয়, যেখানে সংশোধন করা যায়, অর্থাৎ যেগুলো সংশোধন করলে, মৌলিক সংস্কার করলে রাষ্ট্রদ্রোহী মামলায় তার মামলা হবে তার বিরুদ্ধে, সেগুলো বাতিল করে দিল। তত্ত্বাবধায়ক সরকার গণভোট রিভাইভ করে দিল, এবং তারপরে জুলাই চার্টার সহ সব সংসদের হাতে ছেড়ে দিল। এখন আপনি বলেন, যখন গণভোট চাইবেন তখন বলেন আপনি সুপ্রিম কোর্টের রায় মানেন না, এটা বলছে কোনোদিন? বলছে এখন আপনি অভ্যুত্থানের শক্তি সব মাঠে যা করতেছেন, গণভোট বাস্তবায়ন করে না। এখন গণভোটে আপনার 12 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাব দিয়েছে, এখন বিরোধী দলের প্রধান বলছে যে ঠিক আছে করেন, কিন্তু অর্ধেক রাখেন। কেন অর্ধেক রাখবে? কোথায় 3 গুণ সদস্য, মহিলা নারী সহ, বলেন 3 গুণ সদস্য,
এখন তারা রাখছে 12-5, 5 জন আর যায় নাই, অ্যাটেন্ড করে নাই। তো অ্যাটেন্ড করলে যদি তারা কোনো প্রস্তাব দিত, কোনো সংস্কারে যদি আপনার আপত্তি করতো, সেটা যুক্তি করলে সেটা অবশ্যই মাঠে বলবে, আমরা তাদের পক্ষে করতাম। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে, ধরেন এই যে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলছে হুমায়ুনুর, আপনার আনুপাতিক হারে আপনার নারী আসনে সিট হবে, সে কারণে ডেপুটি স্পিকার প্রথমে বিএনপি অফার করলো, সেটা অ্যাকসেপ্ট করলো না, যে না প্যাকেজ দিলে হইতে হবে, করলো না। নারী আসনে অনুপাত ছাড়া সিট বেসিসে কিন্তু নারী আসন নিয়ে গেল, এনসিপিও নিল, জামাতও নিল। রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির 70 অনুচ্ছেদ আপত্তি আছে, হ্যাঁ আমিও চাই সংস্কার। 70 অনুচ্ছেদের যে প্রস্তাব ছিল, অর্থ বিল এবং নো কনফিডেন্স বাদে বাকিটায় স্বাধীন মতো ভোট দিতে পারবে, এটা উচিত, কারণ একটা সরকার তো অচল করে দিতে পারে না, এটা ঠিক আছে, এটা সমর্থন করি। কিন্তু 11 দল তাহলে এটা নমিনেশন দিল কেন, রাষ্ট্রপতি পদে নির্বাচন দিল কেন? তার মানে তারা মানে গেছে 70 অনুচ্ছেদ দরকার নাই। এখন কয় যে 70 অনুচ্ছেদ বাতিল করলো না, বাতিল করলো না, আপনার জান নাই, চান না আপনারা। তো এই যে নারী আসনে মনোনয়ন দিয়ে এবং রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দিয়ে জুলাই সনদ নিজেরাই তামাদি করে দিয়েছেন, শেষ। এখন বিএনপি এককভাবে যা করে তাই মেনে নিতে হবে। আমার কথা হচ্ছে যে দেশটা চালাতে অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে, সবাই মিলে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা অনুসরণ করে সংস্কার করুক। যেখানে বিএনপি না করে সেখানে অবশ্যই আমরা বিএনপির সমালোচনা করব। জি আজিজ ভাই, আপনার কাছে আমি আবার আসবো, অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে আসতে চাই। আজিজ ভাইও অনেকগুলো প্রশ্ন রাখলেন, আমি প্রশ্নের উত্তর চাচ্ছিলাম, তিনিও প্রশ্ন রেখেছেন, আপনিও প্রশ্ন রেখেছেন। আজিজ ভাইয়ের প্রশ্নের উত্তর কি আপনি মাঝখানে কথা বলতে চাচ্ছিলেন? জি, আমি আসলে দুঃখে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, তামাদি করে দিয়েছে এনসিপি জুলাই সনদ, এটি কি আসলে আজিজ ভাই বলছিলেন, এটি কি ঠিক? আমি একটু একটা জিনিস দেখাই। হ্যাঁ, বলছিলেন আজিজ সাহেব বলছিলেন যে সেলিনা হায়াত আইভি অনেক ভালো কাজ করেছে এবং তার কোনো অপরাধের কোনো প্রাইম অফিসে কিছু পায় নাই কোর্ট, এই জন্য হয়তো ওনাকে জামিন দিয়েছে। আপনি 24 জুলাইয়ের এই চিত্রটা একটু দেখেন দয়া করে, এই দেখেন পুলিশের সাথে দাঁড়িয়ে আছে এবং কিভাবে ছাত্র জনতাকে হত্যা করতে হবে, কিভাবে কোথা থেকে ধরতে হবে, সেইটা যেই প্ল্যানিং, প্রমোশন এবং সরাসরি ষড়যন্ত্রের মধ্যে একেবারে সশরীরে উপস্থিত সেলিনা হায়াত আইভি। তাহলে যেই ভদ্রমহিলা রাষ্ট্র ক্ষমতায় বসে সরাসরি রাষ্ট্রের নাগরিক ছাত্র জনতাকে হত্যা করার প্ল্যানিং করে এবং শুধু প্ল্যান করে বসে থাকে না, ওই যে ভারতেও তো কিছুদিন আগে ছাত্র জনতারা আন্দোলন করেছে, একটা গুলি কোথাও করেছে, কেউ মৃত্যুবরণ করেছে, কিন্তু 24-এ মাত্র কদিনের যুদ্ধেই তো বলবো, মানে ধরেন একটা দল এক সাইডে আমরা ছিলাম নিরস্ত্র, আর তারা একেবারে অত্যাধুনিক অস্ত্র হাতে নিয়ে, যেই অস্ত্র আবার সেটা বললে আবার উনারা বলেন যে এই অস্ত্র নাকি পুলিশের কাছে ছিল না, অথচ তার কিছুদিন আগেই শেখ হাসিনা কিন্তু পুলিশের জন্য এরকম স্নাইপার সহ অনেক অত্যাধুনিক অস্ত্র কিনেছে। এখন আমরা প্রশ্ন করলে তারা গোস্বা হয়ে যায় যে এই কথা সত্য না মিথ্যা, অথচ তার 1 বছর আগেই যে শেখ হাসিনা সেই অত্যাধুনিক অস্ত্র কিনে পুলিশের হাতে তুলে দিয়েছে, কারণ ওই যে ভয় পেয়েছিল যে 24-এ তাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে 24-এর নির্বাচনের আগে পরে, ঠিক সেই অস্ত্রগুলো ছাত্র জনতার উপরে ব্যবহার করা হয়েছে এবং সেটার ক্লিয়ার ডিরেকশন যারা দিয়েছে তাদের মধ্যে সেলিনা হায়াত আইভি একজন। উনি কিভাবে ছাড়া পান এবং কিভাবে আপনারা খালি চোখে এটা জানার পরেও আপনারা বলেন যে উনার কোনো অন্যায় নাই, উনি আওয়ামী লীগ করতো বলে করছে? আওয়ামী লীগ করতো বলেই তো আইন কি বলে, ধরেন এক জায়গায় কেউ খুন বাদ দিলাম, ডাকাতি করতে যাবে, তো যে ডাকাতি করে তার বাইরে ঘরের সামনে যে পাহারা দেয়, আপনি জানেন আইন অনুযায়ী অ্যাকমপ্লিস হিসেবে তার সমান অপরাধ সমান বিচার। ডাকাতি করতে গিয়ে যদি কোনো খুন হয় তাহলে যে বাইরে দাঁড়িয়ে ছিল তার সেই খুনের উদ্দেশ্য না থাকা সত্ত্বেও, যেহেতু সে প্রাথমিক অন্যায়ের সাথে গুরুতর অন্যায়ের সাথে সে সংশ্লিষ্ট ছিল এবং এটার আফটার ইফেক্ট ওই যে অস্ত্র নিয়ে ভিতরে গেছে, সেখানে খুন হইতে পারে, জখম হইতে পারে, এটা অনুমান করা যায়, সেই জন্য তারও সমান অপরাধ সমান বিচার হবে। তাহলে আপনি কিভাবে, কোন সুযোগে একজন অ্যাকমপ্লিসকে আপনি বলতে পারেন যে তার নামে আপনি যে মামলা দিচ্ছেন এই মামলা সঠিক না? অবশ্যই সে খুনি,
এবং একজন খুনিকে দিনে দুপুরে সারা বাংলাদেশ নিজ চোখে দেখেছে যে সে কিভাবে খুনের নির্দেশনা দিচ্ছে, তার পক্ষে আপনারা কথা বলেন। কিভাবে পারেন? আপনি একজন বললেন যে একজন সাংবাদিকরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আমরা 24-এ সাংবাদিকদের দেখেছি যাদের উপর গুলি হয়েছে। ওই যে একজন ছোট্ট শিশু, হ্যাঁ, বলে যে বাবা তুমি আসবে না, প্রিয় বাবা তুমি আসবে না, প্রিয় বাবা তুমি কোথায়? সেই প্রিয় বাবাকে গুলি খেয়ে মরে যেতে হয়েছে ওই সংবাদ কাভার করতে গিয়ে। এই শেখ হাসিনার এই গুন্ডা পেটোয়া বাহিনী প্রিয় বাবাকে মেরে ফেলেছে। সেই বাচ্চাটা কি আর বা কোনোদিন সেই বাবাকে পাবে? উনারাও সাংবাদিক ছিলেন, আর ইনারাও সাংবাদিক যারা এখন, আমি উনাকে সম্মান করি, উনি বস্তুনিষ্ঠ কথা বলার চেষ্টা করেন, সারা জীবন সততার সাথে রাজনীতি করেছেন। উনার যেই সহযোদ্ধা তার পক্ষে হয়তো উনি কথা বলবেন। আমিও বলি যে অন্যায়ভাবে কাউকে মিথ্যা মামলায় জড়ানোর উচিত না। আমি নিজে বহুবার বলেছি। এই যে এখন যেই জামিনের কথাগুলো আসছে, একটা তথ্য উনি হয়তো এখন পর্যন্ত জানেন না, আমি একটু আপডেট দেওয়ার জন্য বলছি। সেটা হচ্ছে প্যারোলে যেমন আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাদের মিথ্যা মামলায় আটক করে প্যারোলে মুক্তি দেওয়া হতো বাবা মার জানাজা পড়তে যাওয়ার জন্য, সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট একটু ভিন্ন আছে। ওই সময় বিএনপি, জামাত এবং অন্যান্য অ্যাক্টিভিস্ট যারা এই ধরনের মামলায় ভুক্তভোগী হতেন, সেগুলো সমস্ত রাজনৈতিকভাবে মিথ্যা মামলা ছিল। সেইটা সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষ নিজ চোখে দেখেছে কে কোন অন্যায়ের সাথে, কোন খুনের সাথে, কোন অপরাধের সাথে জড়িত ছিল। তাদেরকে এখন যেই মামলাগুলোয় তারা আটক আছে, গ্রেফতার অবস্থায় আছে, বিচারাধীন অবস্থায় আছে, তাদেরকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিস্থিতি বিবেচনায় মানবিকতার খাতিরে তারা প্যারোলে মুক্তি পেতে পারে, সেইটার ব্যবস্থাও হয়েছে। যেমন আজকে, হ্যাঁ, আমিও তো একজন মানুষ। দীপুমণি আওয়ামী লীগের সহযোগী হিসেবে, শেখ হাসিনার সহযোগী হিসেবে, শেখ হাসিনাকে বিভিন্ন অপকর্ম করতে সহযোগিতা করেছেন বলে অ্যাকমপ্লিস হিসেবে ওনার উপর অনেক দায় আসে, এবং বিচার ওনার উপরেও ওনার উপরেও বিচার কার্যক্রম চলমান থাকা এবং ওনারও বিচার নিশ্চিত করা, এইটাই আসলে ন্যায্য। কিন্তু ওনার স্বামী মারা গিয়েছে এবং প্যারোলে মুক্তি পাওয়া, এটাও একটা মানবিক ব্যাপার। ওনার হাজব্যান্ড আমাদেরই ফ্র্যাটার্নিটির একজন সদস্য ছিলেন, এবং দীপুমণিকে 12 ঘন্টার প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। ওনার মেয়ে প্রসেস করেছে, 12 ঘন্টার জন্য উনি প্যারোলে মুক্তি পেয়েছে। কিন্তু আমার দুঃখটা হচ্ছে যে এই যে ধরেন আমার পাশে বসে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার বাবার মতো একজন মানুষ, উনি যখন বলেন যে জুলাই সনদ কি ভর্তা করে খাবে, আমার আসলে তখন বাকশূন্য হয়ে যাই। তখন ওই যে আপনাদের সাথে প্রতিদিন অনেক হড়বড় করে অনেক কথা হয়তো বলার চেষ্টা করি, কিন্তু এই কথাগুলো শুনলে না ভিতর থেকে ব্ল্যাঙ্ক হয়ে যাই। এতগুলো মানুষ মারা গিয়েছে, তাদের জীবনের একটা দাম নাই। তারা তো ওই যে এই স্বৈরতান্ত্রিক কাঠামোটার নির্মূল চেয়েছিল। এই জুলাই সনদের যে সংস্কার প্রস্তাবনা, সেগুলো কি জন্য? এই স্বৈরতান্ত্রিক কাঠামোর পরিবর্তনের জন্যই তো। আপনি একদিকে বলছেন যে আপনি চান বিএনপি সরকার পরিবর্তন করুক, আবার আরেক দিকে বিএনপি সরকার যেন সেই পরিবর্তনের জন্য যে প্রতিজ্ঞাগুলো হয়েছিল, যে আলোচনাগুলো হয়েছিল, সেইটার বাস্তবায়ন করার ক্ষেত্রে যে তারা পিছপা হচ্ছে, তারা যে আবার সেই আগের মতো হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনারা সমালোচনা না করে আপনারা বলেন জুলাই সনদ কি ভর্তা করে খাবে। আপনারা ভর্তা করে খায়েন না জুলাই সনদটা। আপনি যদি না বুঝেন, আমি একটা পেশাজীবী জীবন, একটা মা হয়ে, একজন স্ত্রী হিসেবে, একটা সাধারণ মানুষ হয়ে, আমি আমার যেই দায়ের জায়গা থেকে, যেই রক্তের দায়ের থেকে আমি যে রাজনীতিটা করতে এসেছি, সেইটার কমিটমেন্ট আমি কোনো কিছু পাওয়া না। সেটার কমিটমেন্ট হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে তাদের বিচার নিশ্চিত করা, এবং তারা যেই কারণে রাজপথে নেমে এসেছিল সেই কমিটমেন্টটা ফুলফিল করা। এবং এই কারণেই আমাদেরকে এই যে সিস্টেমের, আজকে প্রত্যেকটা সরকার এসে এই বিচারাঙ্গনকে প্রভাবিত করে। ওই যে আপনি কয়েকদিন আগে দেখবেন এসকে সিনহা বলেছিল যে কিভাবে শেখ হাসিনা তাকে লাথি মেরেছিল, সবাই জানে এই ঘটনা। এবং সেই আগের আমলে যেমন এই যে বিএনপির যত নেতারা আসতো যে হাইকোর্টে জামিন পাইতো, এই যে রাজনৈতিক মামলা, যেই মামলায় আগে তারা জামিন পাইতো না, সেই মামলায় এই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই একই বিচারকরাই কিন্তু ছিলেন। সব বিচারক তো যায় নাই, সেই একই বিচারকরা তাহলে কিভাবে তাদেরকে একেবারে সব মামলায় নিষ্পত্তি দিয়ে দিল? আপনি তাহলে আপনার বুঝতে হবে যে
বিচার বিভাগ স্বাধীন না, বিচার বিভাগ যখন যে সরকার আসে তার দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। আমরা সেই নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগ চাই, কিন্তু এই সরকার সেটা চায় না বলেই স্বাধীন বিচার বিভাগের যেই সচিবালয় করার কথা সেই আইন বাতিল করে, মানবাধিকার কমিশন গুম কমিশনের আইন বাতিল করে এবং তাদের হাতেই ক্ষমতা তুলে দেয় এই তদন্তের, যারা ঠিক এই গুম এবং মানবাধিকার বিরোধী কাজের সাথে সংশ্লিষ্ট থাকে। বলেন তো কোথায় যাব? আমি আসবো, আপনি আবারও প্রশ্ন করেছেন কোথায় যাব, বলেন তো আসলে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আজিজ ভাই দিতে পারবেন। আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি দিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর এবং সাংবাদিক এবং কলামিস্ট এম এ আজিজ। আজিজ ভাই, শেষেও আবার প্রশ্ন করলো যে বলেন তো কোথায় যাব, আসলে কোথায় যাব? আমরা যাবে সে অ্যাডভোকেট কোর্টের কাছে যাবে, আপিল করবে, রিভাইজ করবে, কিন্তু সে বলছে যে এটি আসলে সবসময় নিয়ন্ত্রণে থাকে, যখন যে ক্ষমতা আসে তখন তারই থাকে। এটা তো তার কন্টেম্প, এখন তাকে জেলে নিয়ে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া উচিত। সে উকিল কারণ হচ্ছে যখন এই আপিল করা এখনো বসে আছে, বিএনপির কেউ ছিল না, বিএনপির কেউ ছিল না। ধরেন জুলাই অভ্যুত্থান কি এটা কি জনযুদ্ধ ছিল? এটা কারো ইয়ে না তো। আমিও তো 5 তারিখে আমার বাসা বনশ্রীতে শান্তায়, সব পলিটিক্যাল পার্টির লোক আমাকে চিনত, আমাকে যোগাযোগ করছে। আমি 5 তারিখ পর্যন্ত টকশো করে এই অভ্যুত্থানের পক্ষে কথা বলছি। আরেকজন রাস্তায় নামছে, আমি আপনাদের টেলিভিশনে আসছি, যার ফলে আমাকে মেরে ফেলতে পারেনি। এই তো পার্থক্য। আওয়ামী লীগের সময় তো নিচে আমার ফ্যামিলি তছনছ করে দিয়েছে, কি করতে পারছে? আমি সারেন্ডার করছি? করি নাই তো। এখন যেটা অযৌক্তিক সেটা আমি সমর্থন করব না, কারণ আমি কারো কাছে আমার মাথা বিক্রি নেই। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্টে আপনার রিভিশনটা করলেন না কেন? রিভিশনে গেলেন না কেন? আপনি 70 অনুচ্ছেদের ব্যাপারে মামলা করছে, সেটাও রিজেক্ট করে দিয়েছে, কিন্তু আপনি প্রার্থী হয়ে গেছেন। তো প্রার্থী হওয়ার পরে সেটা তামাদি হলো না। 70 অনুচ্ছেদে স্বাধীনভাবে ভোট দিবে এটা বলা হচ্ছে, 70 অনুচ্ছেদ আছে। অধ্যাদেশে ছিল অর্থ বিল এবং নো কন্ট্রিবিউশন, সরকারের বিরুদ্ধে নো কন্ট্রিবিউশন দেওয়া, এটা রেখে বাকিটাকে সব জুলাই 70 অনুচ্ছেদে আর বাকি সব অধিকার বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা আমি সমর্থন করি। এটা সংসদ প্রস্তাবে ছিল, এটা হওয়া উচিত। আমার কথা হলো সেখানে বিরোধী দল অংশগ্রহণ করলো না কেন? তারা বলতো যে 70 অনুচ্ছেদ আপনার সংশোধন করতেছে না, এখন তো বিএনপি করতেছে। এখন তো বিএনপি বলে না, সরকারের পক্ষতে বলে না যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিছি এগুলো বাদে সব অক্ষরে অক্ষরে, এখন তো সবটাই করবে। মানে জুলাই সনদ টোটো তারা সংস্কার করবে। এখন তাদের স্বাধীন মতো যদি করে, সুবিধা মতো করে, তা আমি ধরতে পারবো বিরোধী দল কেন? গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দল এবং সরকারি দল ডান হাত আর বাঁ হাত। আমি তো বিরোধী দলের কাছেই দুর্বলতাটা জানতে চাইব। বিরোধী দল তো সংসদে উপস্থাপন করতেছে না। ধরেন এই যে এখন আপনি বলেন এই যে আমাদের জ্বালানি ক্রাইসিস, এটার অন্তর্নিহিত কারণ কি জানেন? আমি প্রথম লিখছিলাম, কারণ আমাদের দেশের মতো তো ট্রাম্প পাগল হলেও দেশ তো ওরা আন্ধা না। ওরা তো ওই যখন ওই ইউনিট সরকারের 3 দিন আগে চুক্তি হয়েছে, সবাই বলে দিল যে সব পার্টির সাথে জানানো হয়েছে, চুক্তির স্বাক্ষর ওয়েবসাইটে দিয়েছে, আমি জাস্ট তুলে দিছি, ছাপা হয়ে গেছে। তখন আমাকে একজন বলছিল আপনি এটা লিখলেন, আমি তো লিখি নাই। আপনার এগ্রিমেন্টে যা হয়েছে ওয়েবসাইটে যা আছে ছেপে দিছি। এখন দেখেন আপনার যেটা মাতার বাড়ি ভাসমান যে আপনার এলএনজি টার্মিনাল, এটা রক্ষণাবেক্ষণা মেরামত সব কিছু করে মার্কেটই প্রতিষ্ঠান, মার্কেট বেস প্রতিষ্ঠান। এখন ওখানের একটাতে আগুন লেগে পুড়ে গেছে। ইতিমধ্যে জ্বালানি সহ কার্গো আসছে সিঙ্গাপুর থেকে একটা, কাতার থেকে একটা, এটাকে আনলোড করতে দেয় নাই। তাদেরকে বলে দিয়েছে ডিসেম্বরে আসো। তো ক্রাইসিসটা তো এখানে আপনি দেখবেন না, $1 বিলিয়ন করে ইম্পোর্ট করার কথা আমেরিকার সাথে। তাহলে কি এই পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রের অংশ কি না? এটা সরকার বলে না কেন? কারণ সরকারও তো চুক্তি স্বাক্ষর করছে, জামাতও জানে, সবই জানে, যেটা বলছে বাইরের থেকে শুনছি। তো এটা তো একটা ষড়যন্ত্রের অংশ। এখানে আমার তো কথা হচ্ছে যে যদি ষড়যন্ত্রের অংশ হয় তাহলে বিরোধী দল সরকারি দল মিলে, বিরোধী দল চায় না কেন এই 2টা কার্গো ফিরে গেল কেন? এটা তদন্ত করেন।
এটা খোলসা করেন, জনগণের কাছে অবহিত করেন, বিরোধী দল থেকে এদের দাবি করতে হবে। জি। সরকারি দল তো গোপন করতেই চাইতে পারে। তো এই জন্য বলছি যে ক্রাইসিস আমাদের সর্বাঙ্গে মালাম লাগাবেন কোথায়? জি। একটা অভ্যুত্থানে, আজিজ ভাই, জি। হ্যাঁ, অভ্যুত্থানের ধরেন শেষ দাবি তো ফেসিবাদের বিলোপ, যখন রাজনৈতিক দলগুলো ঢুকে পড়ছে, তো আমি তো নিজে সাক্ষী, ঢুকে পড়ছে, আমার কাছে খবর নিচ্ছে কোন পার্টি আসে না আসে। রামপুরা বেলটা সবচাইতে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ বেশি হয়েছে না? আমার ওয়াইফ পর্যন্ত জানালা দিয়ে দিয়ে আপনার দিছে, ওই টিয়ার গ্যাস যখন সারে কাপড় ভিজা পানি ছেড়ে দিছে, খাবার দিছে, পানি ফেলে দিছে দরজা দিয়ে। অথচ যখন ওরা ভুল বুঝছে, ছেলেরা ভুল বুঝছে, আমার পিঠা সব জানালা দরজা সব ভেঙে দিছে, আমার ফ্ল্যাটে সব ভেঙে দিছে গ্লাস। ওরা বুঝছে যে কে না কই নাকি পুলিশ আছে একজন, পুলিশ করতে কি শুনছে আল্লাহ জানে। কিন্তু ওরা, আমি বেরোলেই ওরা আমাকে আগায় দিছে। তখন ছেলের ওয়াইফ তারা আর্মিতে ছিল, আমি বেরোলে আমাকে চিনতো, কেউ না কেউ চিনতো, আমাকে আগায় দিত। আমি খালি বললাম যে ওই আর্মি যে কোনো সিপার কাছে ধরাই দাও, আমাকে নিয়ে ধরাই দিত। আমি বলি, এই বাবা আমি ওপারে যাব, রামপুরা ব্রিজের এপারে গাড়ি থাকে, আমি এসে গাড়ি তুটি, আমাকে ওই রিলে রেসের মতো করে আমাকে আগায় দেয়। জি, আচ্ছা, তো এই জন্য আমিও চাই, ধরেন মুক্তিযুদ্ধের প্রত্যাশা এবং আপনার 24 অগাস্টের একই আকাঙ্ক্ষার ভিন্নতা থাকতে পারে, একই আকাঙ্ক্ষা প্রায়। কিন্তু আমরা আশা করছিলাম, যারা প্রবীণ, আশা করছিলাম যে একটা পরিবর্তন ঘটবে, সেটা তো হচ্ছে না। আমাদেরও মনে কষ্ট আছে, মনে কষ্ট আছে অনেকেরই, আমরা শুনি সেই কথাগুলো বারবার উঠে আসে। আমি আপনার কাছে আবারও আসবো, আমি অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে আসতে চাই। আজিজ ভাই বেশ কয়েকবার বলছিলেন যে বিরোধী দলের রাজনীতি আসলে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, তারা কি করছে, সংসদে তারা কতটুকু অবদান রাখছে। আমরা একটা ছায়া মন্ত্রিসভার কথা শুনেছিলাম, সেটি কই? আচ্ছা, ছায়া মন্ত্রিসভা, আমরা যেমন বাজেট যখন প্রকাশ হলো তখন কিন্তু আমাদের একটা ছায়া বাজেট কমিটি করা হয়েছিল, এবং সেই কমিটি থেকে আমরা এই অর্থ বছরের বাজেট পরিকল্পনা কি হওয়া উচিত সেটা কিন্তু প্রকাশ করেছিলাম। এবং উল্লেখযোগ্যভাবে বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো যদি আসলে সরকার অ্যাডপ্ট করতে পারতো, তাহলে এই টেবিলে বসে আমার আপনার সাথে গেইন ট্যাক্স, যেটা হচ্ছে ধরেন স্বর্ণ বিক্রি করতে গেলে স্বর্ণের কেনার মূল্য আর বিক্রয় মূল্যের মাঝখানের যে পার্থক্যের উপর আমার ট্যাক্স আরোপ করা হয়েছে, জমির কেনা মূল্য বিক্রয় মূল্যর মাঝখানের যেই দামের পার্থক্য সেটার উপর যে ট্যাক্স আরোপ করা হয়েছে, এমনকি মানুষের জনদুর্ভোগের অবস্থা, মানে জনদুর্ভোগ, জীবনযাত্রার মান, খাদ্যদ্রব্যের মূল্য, এগুলোর যে ভয়াবহ অবস্থা ট্যাক্স বাড়িয়ে করানো হয়েছে, এই সমস্ত কোনো কিছুই থাকতো না, কন্ট্রোল করা যেত যদি আদতে আমাদের যেই পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হতো। তা আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য টাইম টু টাইম আমাদের টিম কাজ করছে, এবং ওই যে ছায়া মন্ত্রিসভা যখন বলেছি তখন সংসদে দাঁড়িয়ে আমাদের কোনো কাঠামো দাঁড়িয়েছে, কোনো বলছি ছায়া মন্ত্রিসভার কাজ কি? ছায়া মন্ত্রিসভার কাজ হচ্ছে সরকারের মন্ত্রিসভা যে প্রস্তাবনাগুলো নিয়ে কাজ করবে বা যে আইনগুলো প্রণয়ন করবে, তার সাথে আমরা আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরা এবং একটা অ্যানালাইটিক্যাল প্রস্তাবনা তুলে ধরা। সেটা কার জন্য? সরকারকে সহযোগিতা করার জন্য, সরকারের কার্যক্রম, মন্ত্রণালয়ের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য। এবং আপনি দেখবেন প্রত্যেকটা কার্যক্রমের ক্ষেত্রেই কিন্তু আমরা একটা অ্যানালাইটিক্যাল প্রস্তাবনা দিচ্ছি, এবং কিছু কিছু জায়গায় তো কাজও করে দেখাচ্ছি। আপনি দেখেন ছায়া বাজেটের ঘটনা একটা, যদি আমাকে বলতে বলেন, আমি বলবো যে ধরেন এই যে একটা ছায়া বাজেটের যতজন ট্যাক্স পেয়ার বাংলাদেশে ট্যাক্সের আওতায় আসে না, এইটা টাইম টু টাইম, সিচুয়েশন টু সিচুয়েশন বেসিসে টিমটা ডিফারেন্টলি পারফর্ম করবে, এবং একটা স্পেসিফিক টিম না। যখন যেইটার জন্য যেই মন্ত্রিসভা বলা হচ্ছে সেই সময়ের জন্য সেই প্রয়োজনে, যেমন আমি পলিসি এবং সংস্কার এইসব কাজগুলো নিয়ে কাজ করি, আইন নিয়ে কাজ করি, যেমন যে কোনো আইন পরিবর্তন করতে হোক বা আইন প্রস্তাবনা করতে হোক, হ্যাঁ অবশ্যই এনসিপির ইন্টারনাল তো সেলস আছে, টিমস আছে। এবং এই যে ধরেন কিছুদিন আগে আমি ছায়া মন্ত্রিসভার বিষয়টা নিয়ে আগে বলে নেই, ধরেন আমরা যখন এই প্রস্তাবনাটা দিলাম তখন স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এই যে ঠিক এইভাবে বললো, ছায়া মন্ত্রিসভাকে মক করে উনি বলছেন উজিরে খামোখা। তো ধরেন আমরা তো রাষ্ট্রের
রাজনীতিটা করতে এসেছি গণমানুষের জন্য, একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য। আমরা খামোখা ওই এখানে চাচাই ওখানে চাচাই তো লাভ নাই। আর আমি তো শুধু সমালোচনা করতে রাজনীতি করতে আসি নাই। আপনি আমাকে তো শুধু বলতে পারবেন না আমি সমালোচনা করছি, আমি প্রস্তাবও দিচ্ছি, আপনি প্রস্তাবটা শুনেন না। শুনলে আপনি বুঝবেন যে এইটা আপনার জন্য, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাহায্য করার জন্যই বলছি। আপনার ক্রেডিট আপনারই থাকবে, কারণ যখন সরকার সেইটা বাস্তবায়ন করতে পারবে তখন জনগণ তো বলবে যে বিএনপি সরকার পেরেছে, জনগণ তো বলবে না যে এনসিপি বিএনপি সরকারকে এটা পারাইছে, বলতেও যাবে না কেউ, মানুষ কিন্তু বলবে বিএনপি সরকার পেরেছে। আপনি দেখেন আমরা কিন্তু যারা ট্যাক্স পেয়ার্স ছিল তাদেরকে যাতে সেন্ট্রালি তাদের ট্যাক্স পেমেন্ট যাতে এনশিওর্ড হয়, তারা যাতে সকলে আসলে ন্যায্যভাবে ট্যাক্স পেমেন্ট করে, সেইটার জন্য আমরা একটা সেন্ট্রাল ডাটাবেস, একেবারে এনআইডি ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু একটা সিঙ্ক্রোনাইজ একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য বলেছিলাম। সেইটা না করে বরং বিভিন্ন খাতে ট্যাক্স বাড়ানো হলো কয়েকটা কারণে। একটা হচ্ছে এই যে ধরেন বিভিন্ন কার্ড চালু করেছে, সেই কার্ডের তো একটা ভর্তুকি দিতে হবে। এখন আপনি যে এই পাইলট প্রজেক্ট চালু করলেন, সেই পাইলট প্রজেক্টের অ্যানালাইসিস ডিউ ডিলিজেন্স আপনি করেছেন? এই যে বাংলাদেশে বিশ্ব ব্যাংক যখন তাদের টাকা দিতে অস্বীকার করলো এবং তার পিছনে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত দিল যে এনবিআর এর সংস্কার করতে হবে, আপনার বিভিন্ন ব্যাংকিং খাতে সংস্কার করতে হবে, সেইগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে, কারণ আপনি এই জায়গাগুলোতে কোনো প্ল্যান ছাড়া আপনি নানান প্রস্তাবনা নিয়ে এসেছেন। এখন দেখেন এই যে জ্বালানি সংকট নিয়ে আমার শ্রদ্ধেয় মাউ আঙ্কেলকে আবারও বলতে হয়, মাউ আজিজ সাহেবকে আবারও এম আজিজ সাহেবকে আবারও বলতে হয় দুঃখের সাথে যে উনি আমাদের কথা হয়তো গুরুত্ব দিয়ে শুনেন না। যদি শুনতেন, মায়া করেও যদি শুনতেন, তাহলে শুনতে পাইতেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রত্যেকটা ইস্যুতে আমরা প্রত্যেকটা বার্নিং ইস্যুতে সময় কম পাই, তারপর যতটুকু সময় পাই অতটুকু সময় আমরা প্রত্যেকটা বার্নিং ইস্যুতে, জ্বালানি সংকট, হামের সমস্যা, এমনকি এই যে ব্যাংক রেজুলেশন অ্যাক্টে যে একটা ধারা ইনক্লুড করা হয়েছিল, যেই ধারার মাধ্যমে এই যে লুটেরারা যারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছে, সেই লুটেরাদেরকে আবার পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়েছিল, তাদেরকে যাতে সুযোগ করে দিতে না পারে সেই জন্য আমরাই পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি এবং প্রত্যেকটা ইস্যু নিয়ে কিন্তু আমরা কথা বলছি এবং আমাদের প্রতিবাদের মুখে পাশ হওয়া আইন কিন্তু এই সংসদ আবার সংশোধন করে বাতিল করতে বাধ্য হয়েছে। এইটা কিন্তু আঙ্কেলরা বলবেন না। আবার দেখেন এই যে সেই দিন আমার প্রধানমন্ত্রী বললেন যে যান, ওনাদেরকে 3 মাস দিলাম, আচ্ছা 3 মাস না 6 মাস দিলাম, বিদ্যুৎ সংকট ওনারা যদি সমাধান করতে পারে, নাইলে ওনাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আবার আজিজ সাহেবও বললেন যে এখানে কি কি সংকট কি কি সমস্যা হয়েছে এগুলো নিয়ে কথা বলতে দেখেন না। আপনি কি দয়া করে প্রধানমন্ত্রীর টিম এবং আপনারা দয়া করে একটু কি পড়বেন, একটু কি শুনবেন, একটু কি জানার চেষ্টা করবেন যে আমরা আদতে কত কষ্ট করে পড়ালেখা করে রিসার্চ করে কতগুলো প্রস্তাবনা দিয়েছি। আপনার যদি এই প্রস্তাবনা লিখাটা পড়ে না বুঝেন আমাদেরকে ডাকেন, আমরা এক্সপ্লেইন করবো। আমরা তো কষ্ট করে যাচাই করে পড়ালেখা করে রিসার্চ করে এই প্রস্তাবনাগুলো দিয়েছি সংকট উত্তরণের জন্য এবং প্রত্যেকটা কাঠামোগত পরিবর্তনের যেই প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি, এই প্রস্তাবনাগুলো আদতে আলটিমেটলি এই জাতির ভবিষ্যতের মুক্তির জন্য প্রয়োজন। আপনি এটার ফ্যাসিলিটি ভোগ করতে নাও পারি, আমি হয়তো মরেও যেতে পারি আজ, কিন্তু আগামী প্রজন্ম যাতে এই যে একটা যে কোনো সরকারি অফিসে যান আপনাদের ফাইল লড়বে না। আমি একজন আইনজীবী, আমার জমি জমার কাজের জন্য আমি সরকারি অফিসে ঘুরিয়ে আমাকে নাকানি চুবানি খাওয়ায় শেষ করতেছে, মানে হয়রানির কোনো শেষ নাই এবং টাকা ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। একটা কথা বলি জাস্ট অ্যাড করার জন্য, উনি বলছিলেন যে এই যে জুলাই সনদ যে সংবিধানের সাথে কনফ্লিক্টিং কিনা সেটা নিয়ে যে হাইকোর্টের রিট এবং 70 অনুচ্ছেদের রিট এগুলোতে আমরা পার্টিসিপেট এনসিপি করেছে কিনা এবং সেটার সাথে সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা। ঘটনা হচ্ছে এই যে জুলাই সনদ বাতিলের যে রিট সেইটার পক্ষে বাতিল করার জন্য শুনানি করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গুরুত্বপূর্ণ আইনজীবীরা। আপনি কি বলতে পারবেন যে আমি কি পারবো দলের সিদ্ধান্তের বাইরে যে এই মামলায় জুলাই সনদের বিপক্ষে দাঁড়াইতে? সম্ভব? এটা সম্ভব? ওনারা তো দাঁড়িয়েছেন, তার মানে অবশ্যই ওনাদের দলের নির্দেশনাতেই ওনারা এই কাজ করেছেন এবং আমরা সেই মামলায় পক্ষভুক্ত হয়েছি। আপনি হয়তো জানতে পারেন নাই, গণমাধ্যম থেকে জানার চেষ্টা করতে পারেন। আমরা সেই মামলায় পক্ষভুক্ত হয়েছি এবং কেন জুলাই সনদ প্রয়োজন এবং কিভাবে সেটা সংবিধান পরিবর্তনের মাধ্যমে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে সেইটার
আলাপটাও আমরা করার জন্য ওই মামলায় আমরা কিন্তু পক্ষভুক্ত আছি। সুতরাং আমরা যেইখানে যতটুকু লড়াই করার প্রয়োজন সেই লড়াইটা আমরা করছি। এই জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য এই যে সেদিন সচিবালয়ের সামনে কিন্তু এই বিরোধী দল একটা আন্দোলন করেছে, সেটাকেও আপনারা খাটো করে দেখেছেন, কিন্তু রাজপথে আন্দোলন করা, প্রতিবাদ করা, এটা তো আমার সাংবিধানিক অধিকার, আমি তো করবই। আমাকে ওইভাবেই মানুষের অধিকার আদায় করতে হবে। হ্যাঁ, আমি এটা করে কোনো অন্যায় করছি কিনা, কোনো বিশৃঙ্খলা করছি, জনজীবন অতিষ্ঠ করছি কিনা, সেটা মানুষের পক্ষে করছি কিনা নাকি নিজ স্বার্থ উদ্ধার করছি, সেটা আপনি প্রশ্ন করেন। আমার লাভ কি? আমি কাজ ফেলে, আমি দিনে দুপুরে নিজের কাজ ফেলে আমি যে মাঠে ঘাটে যে আন্দোলন করছি, এই যে এখানে নিজের ধরেন এই যে কোর্ট 4টা বাজে কোর্ট শেষ হয়, তারপর যে দৌড়াতে দৌড়াতে এসে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে যে দুটো কথা বলছি, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে কালকে উনি, আমি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এরা যাতে অন্তত বেঁচে থাকতে একটা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে জায়গায় জায়গায় ধরা না খায়, জায়গায় জায়গায় হয়রানির শিকার না হয়, অন্তত একটা সুস্থভাবে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে, বাংলাদেশের গণতন্ত্রের উপর আস্থা রেখে বেঁচে থাকার স্বাধীনতা পায়। আমরা সবাই সেটি চাই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব। আমি আজিজ ভাইকে দিয়ে শেষ করতে চাই। আজিজ ভাই, দুটি ঘটনার কথা আমি উল্লেখ করতে চাই শেষে। ব্রাহ্মণবাড়ি এবং কিশোরগঞ্জের দুটি ঘটনা আমরা দেখেছি মঙ্গলবার রাতে। ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডায় পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। পরীক্ষার কারণে নিকটস্থ দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মাইকের উচ্চ শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে জানিয়ে গান বাজনা থামাতে বা শব্দ কমাতে বলেন। এই বিষয় নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে পুলিশ ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। ঘটনায় পুলিশ কর্মকর্তা ও মাদ্রাসা ছাত্রসহ অন্তত 30 জন আহত হন। কিশোরগঞ্জের ঘটনাটা একটু উল্লেখ করি। আজকে 19 আগস্ট কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে অ্যাশেজ ব্যান্ডের একটি কনসার্ট হওয়ার কথা ছিল। স্থানীয় ইমাম উলামা পরিষদ অনুষ্ঠানটিকে শরীয়ত বিরোধী উল্লেখ করে তা বন্ধের দাবি জানায় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। সম্ভাব্য বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। দুটি জায়গায় আমরা দেখলাম যে কনসার্ট বন্ধ করা হয়েছে। গান কনসার্ট হবে কেন? যেখানে বলৎকার চলে, যেখানে ধর্ষণ চলে, কন্ট্যাক্ট ম্যারেজ চলে, একটু ঘাবড়ে গিয়েছিলেন কি বলবেন? সেগুলো বলে কেন? সেগুলো গান বাজনা দরকার নেই তো এই দেশে। গান বাজনা নাটক ছোটবেলায় করছি, এটা ভুলে যেতে হবে। 71 ভুলে যেতে হবে। 71 প্রজন্ম সংসদের দাঁড়ায় বলছে জামাতের নেতা, 71 প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম। নিকৃষ্ট প্রজন্মরা যাত্রা করছে, নিকৃষ্ট প্রজন্মরা তো বলৎকার করে নাই, ধর্ষণও করে নাই। এখন তো ধর্ষণ জায়েজ করা হয়। আমি তো জামাতের আমিরকে পর্যন্ত এটা ধর্ষণকে জায়েজ করতে দেখেছি। আমাদের নবীদের সময় থেকে নাকি এটা করছে, এটা বড় পাপ না? আবার ব্যারিস্টার সাহেব আমার সামনে বসে বলে, কয় না ওই মাদ্রাসায় বলৎকার করা এটা শাস্তি দেওয়া, এটা বড় গুনাহ না? 12 রাকাত নামাজ পড়লেই এটা গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ বলছে, আমার সামনে বলছে, আমার সামনে। তো আমার কথা হচ্ছে যে এখন আমি বলছি যে এই দেশে এই জন্যই বলা হচ্ছে, এই জন্য আপনি দেখেন ইলেকশনের শেষের দিকে অনেকের ভিতরে ধারণা হয়েছে যে তলে তলে জামাত ক্ষমতা হয়ে যেতে পারে। এই ধারণা যখন তৈরি হয়েছে তখন কিন্তু সব একদিক হয়ে গেছে, অনেক পোলারাইজেশন ঘটছে, ঠেকে গেছে। এখন জামাত যেভাবে বিতর্কিত, আমি একটা স্টোরি লিখছি, সংসদ সদস্যরা যা অকামের কথা বলছে, যেমন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সে বলছে সে শিশু মুক্তিযোদ্ধা দাবি করছে। বলেন শিশু এবার মুক্তিযোদ্ধা হয় নাকি? তারপরে বলেন এক জেলা আইডেন্টিফাই করব না, সে সাতক্ষীরার একজন তো রীতিমতো ভাইরাল। তাহলে গান বাজনা বন্ধ থাকবে? এগুলো কিন্তু শুরু হয়েছে ইন্টারিমের ধর্ম আমলে। করলে আপনি রেপ করেন, বলৎকার করেন, এটা দোষের না। ইন্টারিমের আমলে কিন্তু এইগুলো প্রশ্রয় দেওয়া সবচেয়ে বেশি হয়েছে। গানবাজনা তো গুনাহগারের কাজ, বুঝেন না? ওগুলো চলবে আপনি বলছেন? আর ওগুলো চলবে, এটা চলবে না। এই সমাজ তো কাঠামো নাই তো, এখন তো নাই। এখন কন্ট্যাক্ট ম্যারেজ করবেন। ইরানে গেছি আমি প্রথম, বাংলাদেশে প্রথম কিন্তু আপনার ইলেকট্রনিক জার্নালিজমের ট্রেনিং। হ্যাঁ, ইরানে গেছি, আসার পরে আমি গল্প শুনাই আর কি। হোটেল থেকে 5 স্টার হোটেলে রাখছি, আমি নামছি, নামার পরে দেখে মালয়েশিয়ান এক ছেলে আর ইরানি এক মেয়ে কান্নাকাটি করে, ওরা তো গাড়ি যেত না। আরে আমি পাকিস্তানি জিজ্ঞেস করি হোয়াই দে আর ক্রাইং, বলে দেখি তারা তো ম্যারিড, কন্ট্যাক্ট ম্যারেজ ইরানে আছে তো।
ইরান আমাদের সবচাইতে পুরানো কালচারের জায়গা। ইরানে আছে না, তো। আমাদের এখানে তো নেই। আমাদের ঢাকার বিরুদ্ধে শুনতেছি তো, কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে তো, হচ্ছে তো, কি হোমরে বাংলা কি সমকামিতা, সমকামিতা হচ্ছে তো, ও ধরা পড়ছে না। সেটি আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি। এগুলো মানতে হবে এখন, এগুলো মানতে হবে। গান বাজনা বাংলাদেশের নাটক আইনে সিনেমা কিন্তু এগুলো হবে না। সমকামিতা একটা অপরাধ। এগুলো জি, আমি শেষ করব হুমায়রা নূরকে দিয়ে। আচ্ছা, এই বিষয়ে আপনি আসলে কি বলেন? যে আপনি আচ্ছা, যে বিষয়গুলোর কথা হচ্ছে, গান বাজনার কথা বলা হচ্ছে, এটা গান বা আসলে কি? বাংলাদেশে যেমন মসজিদ থাকবে, মন্দির থাকবে, বাংলাদেশে মাজার থাকবে, বাংলাদেশে কৃষ্টি, কলা, সংস্কৃতি সব কিছুর চর্চা থাকবে, সব কিছু নিয়েই বাংলাদেশ। আপনি যেমন মাজারে হামলা করতে পারেন না, মসজিদে হামলা করতে পারেন না, আপনি কোনো মন্দিরেও হামলা করতে পারেন না, আবার একই সাথে কোনো ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামে হামলা করার কোনো অধিকার কোনো বাংলাদেশি নাগরিকের কোনো ব্যানারেই করার কোনো অধিকার নাই। এবং সেটা প্রতিহত করার দায়িত্ব রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের। সাধারণ নাগরিক হিসেবে আমি সেইটার প্রতিবাদ করে গেলাম। রাষ্ট্র ক্ষমতায় এতদিন ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল এবং এই ধরনের ঘটনাগুলো যখন হয়েছে, তখনও আমি এই জায়গাগুলোতে এসে আপনাদের সামনে এসে প্রতিবাদ করেছি। ইন্টারিম গভর্নমেন্ট নাকি দুর্বল ছিল, অনির্বাচিত সরকার ছিল, তারা এগুলো কন্ট্রোল করতে পারে নাই। আমার কাছে কোনো কোনো জায়গায় মনে হচ্ছে প্রশ্রয়ও দিয়েছে। কিন্তু একটা নির্বাচিত সরকারের সময় কতগুলো মবের ঘটনা, অ্যান্ড ইন কম্পারিজন আগের চেয়ে মবের ঘটনা অ্যাট এ টাইম গত 6 মাসে যে যতগুলো মব হয়েছে তার চেয়ে বেশি মব এই নির্বাচিত সরকারের এই 6 মাসে হয়েছে। তাহলে সরকার কি করছে? আবার বলবেন প্রশ্ন করে গেলাম। প্রশ্ন করতে চাই না, সরকারকে বলতে চাই যে আমরা সহযোগিতা করতে চাই, প্রশ্ন করি আপনারা যাতে জনগণকে সার্ভ করতে পারেন, এবং কোনো মানুষ তার ধর্ম, বর্ণ, চিন্তা, চেতনা সেইটা যদি আইন পরিপন্থী না হয়, তাহলে যাতে কোনো রকম কোনো মবের শিকার না হয়। উনি যেটা বললেন যে মাদ্রাসায় বলাৎকার, তারপরে সমকামিতা, এগুলো তো আইনগত অপরাধ। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? সমস্ত মাদ্রাসাগুলোতে আপনি সিসিটিভি ক্যামেরা লাগান। আমার সন্তান, ধরেন আমি আমার বাচ্চাকে বাংলা মিডিয়ামে পড়েছে, আরেকজন ইংলিশ মিডিয়ামে পড়ায়, যে যার ইচ্ছা সে মাদ্রাসায় পড়ায়, এইটা যার যার ইচ্ছা তার বাচ্চাকে সে কোথায় পড়াবে। কিন্তু আমার সন্তানকে আমি এক জায়গায় পাঠাবো, আরেকজনের সন্তানকে সেই জায়গায় পাঠাবে, এবং সেখানে কি হবে, কতটুকু মার খাবে, বা কিভাবে সে লাঞ্ছিত হবে সেইটা জানবো না। আমি মা হয়ে সেটা সহ্য করবো, সেটা নিয়ে আমি কথা বলবো না। এই 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 নিয়মগুলো কিভাবে সহ্য করা সম্ভব? আমরা কিন্তু প্রস্তাব করেছি যে এই যে কওমি মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশে এই যে মাদ্রাসা সিস্টেমগুলোকে এই একটা সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। আপনার এগুলো তো রেগুলেটেড না, একটা মাদ্রাসা ব্যবস্থাও রেগুলেটেড না। মাদ্রাসা শিক্ষাও তো একটা স্পেসিফিক সর্ট অফ, মানে ধরেন ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়ামের মতো মাদ্রাসা শিক্ষা, কওমি শিক্ষা, এটাও তো একটা শিক্ষা। এইগুলো থেকে এগুলা পড়ুক না, যার ইচ্ছা সেই ইসলামিক জ্ঞানটা নিক, কিন্তু আপনি সেটা রেগুলেট করতে হবে। তো সেখানে আমার বাচ্চা কেন নিরাপদ থাকবে? জি, পরিবেশটা আসলে নিরাপদ করা, পরিবেশটা শিক্ষার উপযোগী করে তোলা। আমি একটা কথা বলি, আমার উন্নত, আমার এক ভাস্তি পিএইচডি করতেছে এক বিদেশে, দেশের নাম বলছি না, সেখানে সমকামিতা ওপেন। এখন তার ছেলে আছে, তার দুশ্চিন্তা হইলে ছেলে নিয়ে, আমার ছেলে তো এখন এটা মানান যাইতেছে না, বুঝছেন না? এই তা আমরা তো ওই রকম দেশে যাইতে চাই না। আমাদের আমাদের রুট লেভেলের কালচার আছে, ওই কালচারটা কিন্তু খুব আরামের কালচার। আগে মানুষ গরিব ছিল, 700 কত টাকার বাজেট ছিল, মানুষের কষ্ট ছিল, দুঃখ ছিল, খাবার পেত না, তাও মানুষের মনে শান্তি ছিল। আমরা শান্তির পাখিটা উড়ে যাচ্ছে, শান্তির প্রত্যাশা সবসময় সবকালেই করে যেতেই হবে আর কি। সেটি আজকে এখানে তবে কম খাই, কম পড়ি, শান্তিতে আছি। জি, দুঃখ লাগে অন্যের কষ্ট দেখে, দেশের অবস্থা দেখে। আশা করেছিলাম আরো অনেক ভালো কিছু হবে, কষ্ট হচ্ছে। ভালো জিনিসগুলো যতটুকু আশা করেছিলাম সেইটার প্রোগ্রেসটা অনেক স্লো দেখতে পাচ্ছি, বা অনেক পিছনে চলে যাচ্ছি মনে হচ্ছে, কিন্তু তারপরও আশা হারাইনি। সেটি আশা হারানো যাবে না, সামনে নিশ্চয়ই ভালো সময় আসবে হয়তো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।